হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের প্রথম ইউনিট টেস্টের যে সাজেশনটা আছে সেটা দেব। আজকে আমি 1, 2, 3 এই তিনটে অধ্যায় থেকে যত সাজেশন আছে এবং যত কমন প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে করে যাও তাহলে কিন্তু তোমরা কিন্তু সবটাই কমন পেয়ে যাচ্ছ। এবার তোমরা দেখবে, আমি একটা কথা তোমাদের বলে রাখি, 8 নাম্বারের জন্য তোমাদের প্রথম অধ্যায় থেকে তো 8 নাম্বারের কোনো প্রশ্ন আসে না সাধারণত। সেই জন্য তোমরা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় থেকে 8 নাম্বারের প্রশ্নগুলো করবে। সব প্রশ্ন করার দরকার নেই, তাহলে তোমাদের অনেকটা পড়তে কম হবে। এবং যেহেতু আমি দ্বিতীয় অধ্যায়টা বুঝিয়ে রেখেছি তোমাদের পুরোটাই, সেই জন্য আমি চাইবো যে তোমরা দ্বিতীয় অধ্যায় থেকেই সমস্ত 8 নাম্বারের প্রশ্নগুলোকে ভালো করে করে যাও, তাহলে দেখবে পরীক্ষায় সবটা কমন পেয়ে যাচ্ছ। তোমাদের ইতিহাসে দেখবে নাম্বার পাওয়াটা খুব এমন কঠিন হবে বলে মনে হয় না, যদি তোমরা ঠিকঠাক মতো ভালো করে লিখতে পারো। তো আশা করি লিখতে পারবে, কারণ এগুলো যদি ভালো করে একটুখানি পড়ে নাও তাহলে দেখবে তোমরা সবটাই লিখতে পারছো। চলো আজকে সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নিই যেগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা খুব ভালো করে দেখে নাও যে প্রথম ইউনিট টেস্টের জন্য তোমাদের যে সাজেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রশ্নগুলো পড়ে গেলে দেখবে তোমরা সবটাই কমন পেয়ে যাচ্ছ। এবার আমি একটা কথা তোমাদের বলে রাখি, প্রথম অধ্যায় থেকে কিন্তু সেরকমভাবে কোনো পরীক্ষায় 4 নম্বরের প্রশ্ন দেয় না। তাও আমি তোমাদের সুবিধার্থে আমি এই প্রশ্নগুলো তোমাদের দিয়ে রাখছি। এই প্রশ্নগুলো একবার ভালো করে দেখে যাবে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়টা খুব ভালো করে করে যাবে। আমি এর আগে তোমাদের 1 নাম্বার এবং 2 নাম্বারের সমস্ত প্রশ্ন উত্তরগুলো ভালো করে দিয়ে দিয়েছি, তোমরা সেই সমস্ত প্রশ্নগুলো করে যাবে। আর 4 নাম্বার এবং 8 নাম্বারের জন্য আজকে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি মাধ্যমিকের জন্য প্রথম ইউনিট টেস্টে, এই প্রশ্নগুলো খুব ভালো করে করে যাবে। তাহলে দেখো যে প্রথম অধ্যায়টার নাম হচ্ছে যে ইতিহাসের ধারণা। ইতিহাসের ধারণার যে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আধুনিক বা নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। আর 2 নম্বরেরটা দেখো, ভারতের শিল্প চর্চার ইতিহাসের বিভিন্ন দিক বিশ্লেষণ করো। 3 নম্বরের প্রশ্ন দেখো, নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো। এবং 4 নম্বরের প্রশ্ন দেখো, আত্মজীবনী কিভাবে ইতিহাসের কথা বলে আলোচনা করো। এবার দেখো যে এখানে একটা দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে দেখো সংস্কার। এটা চমৎকার হয়ে গেছে, স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এটা কিন্তু আমাদের হবে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এবার দেখো যে এখান থেকে যে 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে, তোমাদের মনে হতেই পারে যে আমি 1 নম্বরেরগুলো কেন দিলাম না, কারণ আমি 1 নম্বরেরগুলো আগে দিয়ে রেখেছি, সেই জন্য আমি আর 1 নম্বর এবং 2 নম্বরেরগুলো দিলাম না। তাহলে দেখো প্রথম যে প্রশ্নটা আছে এই দ্বিতীয় অধ্যায় থেকে, সেটা হচ্ছে বামাবোধিনী পত্রিকা কিভাবে নারী সমাজের চিত্র তুলে ধরে। এটা খুবই একটা সহজ প্রশ্ন এবং খুবই কমন প্রশ্ন, এবং উত্তরটাও খুবই সহজ। এবং 2 নম্বরের প্রশ্ন দেখো, বাংলার সমাজচিত্র প্রদর্শনে কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচের নকশার অবদান। 3 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা চেতনায় নীলদর্পণ নাটকের গুরুত্ব। 4 নম্বরের প্রশ্ন দেখো, উডের ডেসপ্যাচ টিকা। 5 নম্বরের প্রশ্ন দেখো, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান। 6 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের পাশ্চাত্য চিকিৎসার বিকাশে মধুসূদন গুপ্তর অবদান। এবার আমরা দেখব পরের প্রশ্ন। দেখো 7 নম্বরের প্রশ্ন হচ্ছে যে 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা লেখো। এবং 8 নম্বরের প্রশ্ন দেখো, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 9 নম্বরের প্রশ্ন দেখো, শ্রী রামকৃষ্ণর সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 10 নম্বরের প্রশ্ন দেখো, হুতুম প্যাঁচের নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। এবার আমি তোমাদের 8 নাম্বারেরগুলো বলে রাখি, যেহেতু একটু আগে আমি তোমাদের বলে রাখলাম যে 8 নাম্বারের প্রশ্ন করতে গেলে যে কোনো তোমরা একটা চ্যাপ্টারে করবে, দুটো অধ্যায় থেকে 8 নাম্বারের প্রশ্ন করার দরকার নেই। আমি প্রথম কথা তোমাদের বলে রাখবো যে দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা 8 নাম্বারের প্রশ্নগুলো করে রাখো। দেখো 8 নাম্বারের প্রথম প্রশ্নটা যেটা হচ্ছে, 19 শতকে বাংলার শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব আলোচনা করো। এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে, দেখে নেবে ঠিক করে। তারপরে 2 নম্বরে দেখো, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রসারে আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন দেখো, শিক্ষা ও সমাজ সংস্কারের রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন দেখো, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের বিবরণ দাও। আর 5 নম্বরের প্রশ্ন দেখো, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক আর উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এবার আমরা দেখে নেব যে 3 নম্বর অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে। দেখো 3 নম্বর অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে, চ্যাপ্টারের নামটা দেখো প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। দেখো প্রথম যে প্রশ্নটা আছে 4 নম্বরের, ঔপনিবেশিক অরণ্য আইনের
পটভূমি বর্ণনা করো। 2 নম্বরে দেখো সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো। তারপরে দেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও প্রকৃতি লেখো। তারপরের প্রশ্ন দেখো ব্রিটিশ শাসনের প্রথম শতকে কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি লেখো। 5 নম্বরের প্রশ্ন দেখো বারাসাত বিদ্রোহের বিবরণ দাও। 6 নম্বরের প্রশ্ন দেখো কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। এবার পরের প্রশ্ন দেখো ঊনবিংশ শতাব্দীতে 8 নম্বরের এইগুলো ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে অরণ্যের ওপর আধিপত্য বৃদ্ধির পদক্ষেপগুলি আলোচনা করো। 2 নম্বরে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। 3 নম্বরের প্রশ্ন দেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতা আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বিভিন্ন উপজাতি বিদ্রোহের বিবরণ দাও। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো যদি খুব ভালো করে যাও তাহলেই দেখবে পরীক্ষায় সবটা কমন পেয়ে যাচ্ছ। এবং তোমাদের যদি কারো কোনো রকম উত্তর লাগে এবং আমাকে জানাতে কিন্তু কেউ দ্বিধাবোধ করবে না, আমি তোমাদের এই উত্তরগুলো প্রোভাইড করে দেবো।